এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। বিয়ে করে তোমার বর তোমাকে রেখে পালিয়েছে? ভয়ে ভীত বিহ্বলিত মেয়েটা চোখের অশ্রুর ভেতরে উদ্গীরণ করার চেষ্টা করে কম্পিত গলায় বলল, না সাহেব, উনি পালাননি। আমার মনে হয় উনি বিপদে পড়েছে। বলা শেষ করার আগে এদিক ওদিক তাকালো মেয়েটা। শত্রু? কেমন শত্রু? শত্রু হলে তোমাকেও তুলে নিয়ে যেত না? তোমাকে রেখে যাবে কেন? মেয়েটা ভীত সন্ত্রস্ত হয়ে ডানে বামে তাকায়, তারপর ঠোঁট ভেঙে কাঁদে। পরনে লাল টকটকে বিয়ের শাড়ি, মাথার কবরী বন্ধ চুলের সাথে আটকানো একটি জবনিকা, নাকে ছোট্ট একটি সোনার নাকফুল, গলায় সোনার চেইন, হাতে দুটো চিকন বালা, সেটা স্বর্ণের। মাথায় সোজা সিথি, সিথি বরাবর পরা টেকলিটা বাঁকা হয়ে আছে। অল্প বয়স্কা মেয়ে, দেখতে ভারে সুশ্রী, দেহের আটসাট বাঁধনি, তেজদৃপ্ত চোখ, এক কথায় লাবণ্যময়ী। মেয়েটার রূপে মোহিত হয়ে ছেলেটা হয়তো তাকে পালিয়ে বিয়ে করেছে। আমরা কি পালিয়ে বিয়ে করছো? প্রশ্নটায় মেয়েটা লজ্জা পেল। লজ্জায় সংকোচে আরক্তিম হয়ে বুকের চিবুক ঠেকিয়ে মাথা দুলালো। কয়েকটা উৎসুক চোখ মেয়েটার দিকে তাকিয়ে আছে। নাগারঙ্গ পশ্চিম আকাশে সূর্যের বিদায় লগ্ন জানান দিচ্ছে রাতের আগমন। শাহজাহান সুলতান বহুদিন পর নিজ বাড়িতে ফিরেছেন পলাশপুর থেকে। নিজ বাড়ি রূপনগরে। পলাশপুর থেকে রূপনগরে ফেরার পথে নদীর পাড়ে দাঁড়িয়েছিল তাদের কাঙ্ক্ষিত ট্রলারটির জন্য। ট্রলার আসতে দেরি হওয়ায় চুরুট টানছিল একপাশে দাঁড়িয়ে। বর্ষার পানিতে নদীর পানি টইটম্বর। একপাশে মাল বহনকারী জাহাজে মালামাল তুলছে জাহাজ খালাসিরা। বেশ হাঁক ডাক পারছে কর্মীরা। সবার পরনে লুঙ্গি। তিনি লক্ষ্য করলেন নদীর পার ঘেঁষে ভয়ে জুবুথুবু হয়ে দাঁড়িয়ে থাকা কন্যাটি লুঙ্গি পরিহিত লোকগুলোর কুদৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে মাথা ঢাকা লাল অবগুণ্ঠন দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করছে, আর হালকা কাঁপুনির সাথে সাথে হালকা হালকা কাঁদছে। বড়ই মায়া হলো শাহজাহান সুলতানের। ওনারও মেয়ে ভাইজি আছে, মেয়েটার বয়সী। অনেকদিন মেয়েদের হইচই কানে বাজে না। আজ আব্বাজানকে দেখে তারা কতই না খুশি হবে। তিনি এগিয়ে গিয়ে সস্নেহে মেয়েটির কাছে সমস্যার কারণ জানতে চাইলে মেয়েটি সব বৃত্তান্ত উল্লেখ করে নির্ভয়ে। যদিও মনের মধ্যে কু ডাকছিল, কিন্তু উপায় নেই। রাত নেমে গেলে সে বিপদে পড়বে তা নিশ্চিত। উনি তাকে ফেলে কোথায় চলে গেল? মানুষটা আর কোনো বিপদ আপদ হলো না তো? অজানা আশঙ্কায় মেয়েটার গলা শুকিয়ে এলো। তন্মধ্যে মোটা গলায় কে যেন হাঁক পারল, বড়বাবু, ট্রলার আইয়া পড়ছি, তাড়াতাড়ি আহেন। শাহজাহান সাহেব ওনার লোকগুলোকে ডেকে ইশারা করলেন ওনার জিনিসপত্র মালামালগুলো ট্রলারে তোলার জন্য। লোকগুলো জিনিসপত্রগুলো নিয়ে যাওয়ার সময় মেয়েটির দিকে এক পলক তুলে সন্দিহান দৃষ্টিতে বার কয়েক তাকালো। তাদের চাউনি দেখে আরো ভয়ে ফিটে গেল মেয়েটি। চুরুটের গন্ধে দম বন্ধ হয়ে এলো মেয়েটির। শাহজাহান সাহেব ধোয়া উড়ে বললেন, নামছে মেয়ে, কি করবে কিছু ভেবেছো? এখানে এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? তোমার বর কি আসবে? মেয়েটি কাঁপতে কাঁপতে দ্বিধাগ্রস্ত হয়ে বিপন্ন কণ্ঠে বলল, জানি না, উনি আমাকে বলেছিলেন 8 ঘন্টার ভেতর ফিরে আসবেন। গিয়েছিলেন ভাঙতি পয়সার জন্য। ওনার কাছে গোটা পয়সা ছিল, মাঝিরা নিতে চাইছিল না। একটা বৃদ্ধা মহিলাও ও তার 2 নাতি ছিল, তাদের সাথে রেখে গিয়েছে। উনি যাওয়ার ঘন্টাখানেক পর বৃদ্ধাকে নিয়ে তার 2 নাতি চলে যায়। আমি একা হয়ে পড়ি। মেয়েটা কাঁদতে চাইছে না, কিন্তু কান্না আটকে রাখতেও পারছে না। ভবিষ্যৎ আশঙ্কায় সে দিশেহারা হয়ে পড়েছে। শাহজাহান সাহেব আরো একটি চুরুট ধরালেন, বললেন, তোমরা যাচ্ছিলে কোথায়? নির্বোধের মতো তাকালো মেয়েটা। নদীর ওপারেই যাচ্ছিলাম। ওপারে কোথায়? মেয়েটা উত্তর দিতে পারল না। আজব মেয়ে তো তুমি, নিজের শ্বশুরবাড়ি কোথায় তা জানো না। ওনার তো বাড়িঘর নেই, ওনার দুকুলে কেউই নেই। বিয়ের পর অন্য একটা গ্রামে চলে যাব, শুধু এতটুকু বলেছিলেন আমায়, যাতে আমার চাচা খোঁজ না পায়। তুমি তো আমাকে বিপাকে ফেলে দিলে মেয়ে, তোমাকে একা রেখে কিভাবে যাই? এসব জায়গা খারাপ, তার উপর তুমি যুবতী মেয়ে, লোকজন তো তোমাকে চোখে গিলে খাচ্ছে। কথাটাই বোধ হয় মেয়েটা অপমানিত বোধ করলো, কিন্তু তা বোধগম্য হলো না শাহজাহান সুলতানের। মেয়েটার পায়ে লাল ফিতার জুতো,
পায়ের আঙ্গুলি আলতায় রাঙানো। উনি মেয়েটাকে আপাদমস্তক দেখে বললেন, তোমার বাড়ির ঠিকানা বলবে? না 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 না, তার আতঙ্কিত গলার স্বর বলে দিচ্ছে সে বাড়ি ফিরতে চায় না। আপনি চলে যান, আমি ওনার জন্য অপেক্ষা করব। বোকা মেয়ে, কতক্ষণ অপেক্ষা করবে? তুমি বরং আমার সাথে চলো, আমি রূপনগরে যাচ্ছি। এখান হতে 2 গ্রাম ফেলে রূপনগর। এখানকার স্থানীয় বাসিন্দাদের বলে যাই তুমি রূপনগরে সুলতান মহলে যাচ্ছ। তোমার বর যদি এসে খোঁজ করে, ওরা বলে দিবে তুমি রূপনগরে আসো। অংশুমালীর বিদায় লগ্নকে সাক্ষী রেখে সদ্য বিবাহিত স্বামীর কথা ভেবে ফুপিয়ে কেঁদে উঠে বর্তমান ভবিষ্যতের নিশ্চয়তা অনিশ্চয়তার উপর অলার হাতে ছেড়ে দিয়ে পিতৃসম মানুষটার কথায় মাথা দোলায় মেয়েটি। বলা হয়নি রক্ত রঙে সজ্জিত বিপদগ্রস্ত স্বামীকে নিয়ে উৎকণ্ঠিত মেয়েটির নাম অপরূপা। দেখতে সে তার নামের মতো হলেও জীবনটা তার রঙিন রূপ পেতে পেতে কেমন কুহিলি কাবৃত অন্ধকূপে ডুবে গেল। ট্রলারে উঠে জড়সড় হয়ে এক কোনায় হাত পা গুটিয়ে বসে সে রাতের খোলা আকাশ দেখে। চোখের কোল বেয়ে অহর্নিশ পড়তে থাকে অশ্রু। এমন একটা জ্যোৎস্না ভরা রাতে তার মাথাটা থাকার কথা ছিল স্বামীর বক্ষস্থলে। তার জীবনের মধুময় দিনগুলো আসার আগেই কেন অমাবস্যার রাত এসে ঝাঁপি নামায় সে জানে না। মায়ের প্রথম সন্তান সে। এমন এক পূর্ণিমার রাত্রিরে মায়ের কুল আলো করে জন্ম নেয় সে। তার জন্মে কেউ খুশি ছিল না, সবাই আশা করেছিল একটা পুত্র সন্তান। কারণ বাবা একজন অসুস্থ মানুষ, বুড়ো বয়সে বিয়ে করে তার মাকে। বাবার কিছু হয়ে গেলে মা সন্তানের মুখ চেয়ে থেকে যাবেন এই ভেবে পুত্র সন্তান আশা করেছিলেন সকলে। কিন্তু অপরূপার জন্মে সবাই অসন্তোষ প্রকাশ করে, এমনকি জন্মদাত্রী মাও। একমাত্র দাদি জানি তাকে বুকে আগলে নেয়। তারপর বছর খানেকের মাথায় বাবা মারা যায় হৃদরোগে। মাকে বিয়ে দেয়া হয় অন্যত্র। দাদির কাছে সস্নেহে লালিত হয় সে। দাদির চোখে অমূল্য রতন হলেও চাচা চাচিদের চোখে ছিল তার জন্য ভৎসনা, তুচ্ছ তাচ্ছিল্য আর বঞ্চনা। কার গরুকে কে খড় দেয়, তাদেরও অভাবের সংসার। তারপর দাদি মারা গেলেন, চাচার ঘরেই তার ঠাঁই হয়। তার বাবার সমুদয় সম্পত্তি তার 18 বছর হওয়ার পরপরই চাচা চাচি নিজেদের নামে লিখে নেওয়ার চেষ্টা চালায়। সম্ভব হয় না। অপরূপা ততদিনে বুঝতে শিখেছে এদের সোজা রাখতে হলে সম্পত্তি ধরে রাখতেই হবে তাকে। অপরূপা সেই জোর দেখিয়ে টিকে থাকে চাচার সংসারে। তারপরেও সারাদিন গাধার মতো খাটে। তার কপালে জুটে তিক্ত গালাগাল আর দুমুঠো ভাত। ছোটবেলায় মাকে একদিন চিঠি লিখেছিল সে। মা ফের চিঠি পাঠিয়েছিল। খুব খুশি হয়ে অপরূপা চিঠি খুলে পড়তে অঝরে কাঁদল। মা লিখেছে তার সংসার জীবনে অপরূপার কোনো ঠাঁই নেই। সে যেন মাকে ভুলে যায়। তার জন্য তিনি নিজের সংসারে আগুন ধরাতে পারবেন না। কম বেশি পড়াশোনা করেছে সে গ্রামের পাঠশালায়। মক্তবে কোরআন শিখেছে। এখন বিয়ের সম্বন্ধ আসে রোজ। অপরূপা লোক সমাগমের আড়ালে থাকতে পছন্দ করে। মানুষকে সে ভয় পায়, মিশতে ভয় পায়। সে ভীত মেয়েটির ভালোবাসা মায়া মমতাহীন জীবনে একদিন বসন্ত আসে। এক বসন্ত বিকেলে তার বিষাদময় জীবনে আগমন ঘটে এক আগন্তুকের। জীবনের প্রতি তীব্র বৃতৃষ্ণায় মুখ তেতু হওয়া অপরূপাকে যে বাঁচার স্বপ্ন বুনতে শিখিয়েছে, সে কেন হুট করে তাদের জীবনের এমন পরিণয় লগ্নে এসে আড়াল হলো অপরূপার সত্যিই জানা নেই। মেয়ে, চিরা দই খাবে? অপরূপা চমকে উঠে চোখের জল লুকানোর চেষ্টা করে। অপরূপার সামনে এসে বসে শাহজাহান সাহেব। বলেন, আরে মেয়ে, কাঁদছো কেন? বরের জন্য? বরকে খুব ভালোবাসো বুঝি? অপরূপা ঠোঁট টিপে কেঁদে মাথা দোলায়। সে ভালোবাসা কে জানে না, তবে মানুষটার সাথে সে সংসার করার স্বপ্ন দেখেছিল। তাদের টিনের চালের একটা ঘর হবে, ঘরের সামনে একটি পদ্ম পুকুর থাকবে। বৃষ্টির দিনে চালে পড়া বৃষ্টির শব্দ শুনতে শুনতে সে মানুষটার বুকে ঘুমাবে। পদ্ম পুকুরে সাম্পান নিয়ে ঘুরে বেড়াবে সকাল সন্ধ্যা। একসাথে রোদ্দুর গায়ে মাখবে, একসাথে ভিজবে। কত সুখময় মুহূর্ত হয়ে উঠত সেসব। ওর সম্পর্কে কতটুকু জানো? অপরূপা বলে, যতটুকু জানলে একটা মেয়ে তার সাথে ঘর করার স্বপ্ন দেখে ততটুকু। শাহজাহান সাহেব কি বলবেন খুঁজে পেলেন না। অপরূপার মাথায় হাত বুলিয়ে বললেন, কান্না থামাও, আমার সাথে সহজ হও। নাও, চিরা দই খাও। পথে খাবো বলে দিয়েছি। আমি আবার খুব খাদ্যরসিক। তোমাকে নিয়ে বাড়ি ফিরে বেগমের হাতে বানানো মিষ্টি খাওয়াবো তোমার বিয়ে উপলক্ষে।
মানুষটার কথায় অপরূপার ঠোঁটের কোনায় ঈষৎ হাসির দেখা মিললেও তা আবারও নিভে গেল। কেঁদো না, ব্যবসায়িক খাতিরে অনেক দূর পর্যন্ত আমার হাত রয়েছে। আমি তোমাকে তোমার স্বামীর কাছে ফিরিয়ে দিব, আমার উপর বিশ্বাস রাখো। স্বাভাবিক খাওয়ার চেষ্টা করে চিরাদয় মুখে দিয়ে অপরূপা জানতে চায়, আপনার বাড়িতে কে কে আছেন? সে এক বিশাল সাম্রাজ্য, আমার গেলেই দেখতে পাবে। চাঁদের আলোয় পানির ডুবাডুবি আর খোলা আকাশ দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল অপরূপা। চমকে উঠল শাহজাহান সাহেবের সাথে থাকা লোক লস্করের চেঁচামেচির আওয়াজে। আইসা পড়ছি, এই সেরি নাইম্মা পড়ো, অনেক ঘুমাইছো। এই সুন্দর করে কথা বল। কৃষ্ণ বর্ণের লোকটা লজ্জা পেয়ে মাথা চুলকে বলল, জি হুজুর, মাইয়াটারে নিয়ে গেলে মা বেগম কিছু কইব না? কোথাকার মাইয়া, চেনা জানা নাই? তাদের মারে এই সিনস, সে কুকুর বিড়াল রে পছন্দ আশ্রয় দেয়। তোরও তো দিছে, মতিবানুরেও তো দিছে, এই মেয়েটারও দিবে। বেশি পেছাল না পেরে এসব নামা। অপরূপা দুরু দুরু বুকে চোখ বোলালো নদীর পাড়ে। অনেক লোকজন, তার মাঝে সে এক অজানা অপরিচিত মানবী। পুরুষের গম গম গলার স্বর তার ভয় বাড়িয়ে দিল। তীক্ষ্ণ চোখ মেলে সে দেখতে লাগলো তার স্বামী নামক পুরুষটি এখানে নেই তো। কি হলো নামা? শাহজাহান সাহেবের পিছু পিছু নিজের পুটলিটার সাথে নিয়ে কাঠের সিঁড়ি দিয়ে ট্রলার থেকে নামার সময় তেরছা ভাবে পা পড়ায় প্যারেকে পা কেটে গেল তার। আর তো স্বরে ও মাগো বলে উঠতেই বাক্যেরা পিছু ফিরে তাকে বিরক্তিসূচক শব্দ করল। শাহজাহান সাহেব এগিয়ে এসে মেয়েটাকে তুললেন। রক্ত গড়াচ্ছে, উদ্বিগ্ন গলায় বললেন, অনেক রক্ত পড়ছে দেখি। এই, কার কাছে পানি আছে? দ্রুত পানি আন। অপরূপাকে ধরে উনি তীরে নামালেন। মেয়েটার চোখ মুখ স্বাভাবিক হয়ে গিয়েছে, যেন কোনো ব্যথা নেই। ওনাকে অস্থির হতে দেখে অপরূপা নিজেকে সামলিয়ে বলে, সামান্য রক্ত, কিছু হবে না, আপনি অস্থির হবেন না। পানির বোতল নিয়ে এসে অপরূপাকে দিলেন উনি। অপরূপা ধক ধক করে পানি খেয়ে শাহজাহান সাহেবের পিছু পিছু হাঁটা ধরে। মালামাল বহন করা একটা লোক এসে অপরূপার পাশ ঘেঁষে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে বলে, হুজুর আপনি আগান, আমি এই সিঁড়ির লগে আছি। অপরূপা লোকটার দিকে তাকিয়ে কড়া চোখে তাকায়। লোকটার হাসি হাসি কপট চেহারা মুহূর্তে মলিন হয়ে আসে। খানিকক্ষণের জন্য হলেও ভীতু হয়। তারপর ভাবে হুজুরের আশ্রিত হয়ে যাচ্ছে, তাও তেজ কেমন। সুযোগ পেলে এর তেজ বাইর করে আনবে সে। অপরূপাকে দাদি বলেছিলেন সবসময় শক্ত থাকতে, যাতে তাকে কেউ ভীতু না ভাবে। সে শক্ত থাকবে ভাবে, কিন্তু পরক্ষণে মনটা তার দুর্বল হয়ে পড়ে। সে কান্না চেপে রাখতে পারে না। দুর্বল্য আপনা আপনি প্রকাশ পেয়ে যায়। অচেনা অজানা পিতৃতুল্য একজন মানুষকে ভরসা করে অপরূপা এগুতে লাগলো সামনের দিকে। জানা নেই এরপর কি হবে, কতদিনই বা আশ্রিতা হয়ে এই মানুষটার বাড়িতে থাকবে সে। অপরূপা ভাবতে ভাবতে সবার সাথে সাথে পৌঁছে যায় একটি প্রকাণ্ড বাড়ির সামনে। উঁচু প্রাচীর দিয়ে ঘেরা সাবেকি বাড়িটি ঘন সবুজ গাছগাছালি আর লতা গুল্মে আচ্ছাদিত। বাড়ির ভেতর থেকে কাজের লোকগুলো ছুটে এসে হাতে হাতে করে মালামাল আর জিনিসপত্রগুলো নিয়ে বাড়িতে ঢুকে। মুখে মুখে ছড়িয়ে যায় এক বধূ এসেছে বড়বাবুর সাথে। মেয়ে মহিলারা দরজার দোরগোড়ায় এসে দাঁড়ায়, হতভাগ হয়ে তাকিয়ে দেখে অপরূপাকে। এত গভীর রাতে এক দৃষ্টি নন্দন সুন্দরী কন্যা নিয়ে হাজির শতূর্ধ্ব বয়সের মানুষটা। ফিসফিসানি শুরু হতে হতে আন্দার মহল পর্যন্ত গড়ায়। শাহজাহান সাহেবের স্ত্রী বেগম খুদেজা চেঁচায় আর বিলাপ করতে থাকে। এই বয়সে এসে এমন দিন দেখতে হলো। হে পরমালিক দিগার, তুমি আমায় তুলে নিলে না কেন? সবাই অপরূপাকে দেখতে ব্যস্ত। অপরূপা তখন মুগ্ধ চোখে বাড়িটির আনাচ কানাচে দেখতে থাকে। এ যেন এক রহস্যপুরী। সালাম আব্বাজান, আপনার শরীর কেমন আছে? দুটো চঞ্চল যুবতী মেয়ে ছুটে এলো শাহজাহান সাহেবের কাছে। একজন দেখতে স্বাস্থ্যবান, গায়ের রং উজ্জ্বল, অন্যজন লম্বাটে কিন্তু গায়ের রং শ্যামা। দুজনের চেহারায় অসম্ভব মায়া। শাহজাহান সাহেব মেয়েদের মাথায় হাত রাখে। আলহামদুলিল্লাহ, আমার কন্যারা ভালো আছে। মহলের সবাই কেমন আছে? জি আব্বাজান, সকলেই ভালো আছেন। কৌতূহল বিষ্ট চোখে অপরূপার দিকে তাকায় মেয়ে দুটো। পায়ের আঙ্গুল থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে আব্বাজানকে বলতে শুরু করে, মা বেগম চেঁচামেচি শুরু করে দিয়েছেন। মেয়েটির পরিচয় জানালে আমরা মা বেগমকে গিয়ে বলতে পারি। কথাটা বলার সময় নাদুস নুদুস দেখতে মেয়েটি চোখ নত করে।
শাহজাহান সাহেব ওনার বেগমের পাগলামির কথা মনে করে হাসেন। অপরূপার দিকে তাকিয়ে বলে, বড়ই অদ্ভুত, আমি তোমার নামটাই জানি না। কি নাম তোমার? অপরূপা। রিন রিনে কণ্ঠস্বর শুনে মেয়ে দুটি আবারও তাকায় তার দিকে। ও অপরূপা, আজ থেকে তোমাদের সই। ও অপরূপা, আজ থেকে তোমাদের সই। ও বিপদে পড়েছে, আমি তাকে আমার সাথে নিয়ে এসেছি। ওর সাথে ভালো ব্যবহার করবে, ওর যত্নায়ত্তের করবে। ও আমাদের মেহমান। মেয়ে দুটির চেহারা এবার পরিষ্কার হয়। এতক্ষণে আধারে নিমজ্জিত ছিল, তাদের ঠোঁটে হাসি ফুটে। শাহজাহান সাহেব এবার অপরূপার সাথে মেয়ে দুটোকে পরিচয় করিয়ে দেন। অপরূপা, এখানে আমার 2 কন্যা দাঁড়িয়ে আছে। একজন নিজের কন্যা, অপরজন বাইজার। অপরূপা জানতে পারলো লম্বাটে শ্যামলা মেয়েটির নাম সায়রা, নাদোষ নদোষ ফর্সা খাটো মেয়েটির নাম সোহিনী। দুজনের মাথার দুপাশে বেনি করা, একই রঙের সালোয়ার কামিজ। ও বধূ সাজে কেন আব্বাজান? ওর কি আজকেই নিকাহ হয়েছে? তাদের কণ্ঠে কৌতূহল ঝরে পড়ে। অপরূপা দৃষ্টি নত করে। শাহজাহান সাহেব হেসে বলেন, ওর বর হারিয়ে গেছে, ওকে এসে নিয়ে যাবে। ততদিনও তোমাদের সাথে থাকবে। ও খুব ক্লান্ত এবং আহত, ওর পায়ে রক্ত ঝরছে। অপরূপা, ওদের সাথে যাও, ভয় পেও না। অপরূপা মাথা দুলায়, ডানে বামে চোখ বোলাতে বোলাতে অন্দর মহলে প্রবেশ করে। মহলের ভেতরে প্রবেশ করতে চোখ জোড়া আপনা আপনি তার আটকে গেল দেয়ালে। সোনালী রঙের কারুকার্যে শোভিত মনোমুগ্ধকর দেয়ালে দেয়ালে ঝুলছে বিরাট বিরাট তৈলচিত্র, যুদ্ধ বিগ্রহের ছবি, বড় বড় রাজাদের সিংহাসনের ছবি। প্রবেশের সাথে সাথে বিশাল বড় কক্ষটিতে বসার আসন। সভার আয়োজন করলে কয়েকশো মানুষ সেখানে অনায়াসে বসতে পারবে। সারি সারি কাষ্ঠাসন বসানো, সম্মুখে প্রকাণ্ড একটি সিংহাসনের আসনের মতো ক্যাদারা রাখা, মাথার উপর কনকময় একটি দীপাধার। চক্ষুদয় খানিকটা উপরে তুলতে দ্বিতল কামরাতের চত্বরের পর্দা নড়ে উঠল। কপাল অবধি ঘোমটা পরা কয়েকজন মহিলা তৎক্ষণাৎ সরে গেল সেখান থেকে। ছোট্ট একটা কাষ্ঠাসনে অপরূপা বসে থাকে। শাহজাহান সাহেব এসে তার পাশে আরাম করে বসে। কপাল অবধি ঘোমটা পরা একজন কৃষ্ণাঙ্গ মহিলা এসে অপরূপার হাতে জলের গ্লাস দিয়ে অপরূপার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দ্রুত পরম গতি লাভ করে সেখান থেকে। অপরূপা ধীর গতিতে পানি খায়, তারপর অস্থিরভাবে চোখ বোলায় চারপাশে। আকস্মিক এক মহিলা ছুটে আসে অন্দরমহল থেকে। তার আগমন সবার লক্ষ্য না হলেও বিস্ময়ে সবাই হা হয়ে গেল। ক্রুদ্ধ হয়ে অপরূপার কবরী বন্ধ চুলে হাত দিয়ে টেনে ধরে ভয়ঙ্কর ভাবে, চেঁচিয়ে উঠে বলল, আমার মহলে এসবের জায়গা হবে না। বুড়ো বয়সে আপনাকে ঢঙে ধরেছে। ঘটনার আকস্মিকতায় সবাই নড়ে চড়ে উঠতে ভুলে যায়। মহিলা অপরূপার চুল ধরে টেনে নিয়ে গিয়ে আশ্রয় ফেলে সদর দরজার চৌকাঠে। ঠোঁট ফেটে তাজা রক্তে মাখামাখি হয়ে যায় অপরূপার ওষ্ঠপুট। ক্রন্ধনবিহীন কৌতূহল নিবিষ্ট চোখে চেয়ে থাকে অপরূপা। মাথার রগ দপদপ করছে চুলের গোড়ায়। সায়রা এসে টেনে ধরে খুদে যাকে, বলে, আম্মাজান কি করছেন? মেয়েটা আশ্রিত হয়ে এসেছে, আপনি যা ভাবছেন তা ভুল। শাহজাহান সাহেব এবার হতবুদ্ধি ভাব ছেড়ে এগিয়ে আসে। খুদেজার দিকে খ্যাপা চোখে তাকিয়ে ধমকের সুরে বলল, বেগম, একটা অসহায় মেয়ের উপর জুলুম করছো তুমি। কেন ওকে এভাবে আঘাত করলে? ও তোমার মেয়ের বয়সী। খুদেজা মোটে ভ্রষ্ট হয়। খ্যাপাতে চোখ জোড়া তার শীতল হয়ে আসে। নিজ কন্যার বয়সে মেয়েটার দিকে অপলক তাকিয়ে থাকার পর মনে হয় অনেক বড় ভুল হয়ে গিয়েছে। মেয়েটার পীড়িত বদনের দিকে তাকিয়ে নিজের উপর রাগ হয়, কিন্তু স্বরূপ প্রকাশ করে না। হনহনিয়ে ভেতরে গিয়ে গা ঢাকা দেয় সে। সুহিনী গিয়ে অপরূপাকে তুলে। অপরূপা গায়ের ভর ছেড়ে দিয়ে কেঁদে ওঠে উচ্চস্বরে। কাবুলি পাঞ্জাবি পরিহিত একটা 5 কি 6 বছরের বাচ্চা এসে অপরূপার শাড়ি আঁকড়ে ধরে, জানতে চায়, সুন্দর বউ, কাঁদছো কেন? ধূসর বর্ণের শাড়ি পরিহিত একটা মহিলা এসে ধমক দিয়ে ছেলেটার হাত ধরে টানতে টানতে ভেতরে চলে যায়। বাচ্চাটাকে দেখার পরপরই অপরূপার কান্না থেমে যায়। কি এক অদৃশ্য ভুজবাজিতে কার সাথে যেন খুব মিল পেল সে। সন্ত্রাসী দল পড়েছে যাত্রা পালাই, শিল্পীগুলো মঞ্চ সাইরে পালাইছে, যেখানে যাকে পাইছে সবার কাছ থেকে টাকা পয়সা হাতায় নিছে, মেলা মানুষের গায়ে চাকু মারছে সাহেব।
আমাকে সাহিব বাবুরেও মারছে। হাঁপাতে হাঁপাতে কথাটা পারল কালো মিয়া। শাহজাহান সাহেব ও ওনার বড় ভাই শেরতাজ সাহেব চিন্তিত বদনে বসেছিলেন মহল চত্বরে। কালো মিয়া হাঁপাতে হাঁপাতে কথাটা বলে ধাপাস করে বসে পড়ে। শাহজাহান সাহেব খেকে উঠে বলে, কোথায় এখন সে? তোর মধ্যে ধপ ধপ বিভৎস পায়ের আওয়াজ আর ক্রন্ধনের আওয়াজের সম্মুখে দৃষ্টিপাত করলো সবাই। ওনাদের পায়ের কাছে সে হুমড়ে পড়ল একজন কালো বেটে মোটা কুদর্শন লোক। পরনের কালো বোরকার মতো বস্ত্র, নাক ফেটে ইতিমধ্যে রক্ত ঝরছে। আমারে মাফ করে দেন সাহেব, আমি পেটের ধান্দায় ওদের লগে যোগ দিছি। পিঠের উপর ধরাম করে পরপর ৩-৪ বার লাথি পড়তেই তার আর্তনাদে কেঁপে উঠল গোটা সুলতান মহল। লাথি দিতে থাকা লোকটার গায়ের বাদামি রঙের পাঞ্জাবি, চোখে মুখে অসম্ভব হিংস্রতা, যেন এ যাত্রা সে মেরেই ফেলবে সন্ত্রাস লোকটিকে। দোতলার চত্বরে দাঁড়িয়ে গোটা দৃশ্যটি অবলোকন করে অপরূপা। তার বুক কাঁপতে থাকে। এ কোথায় এসে পড়েছে সে? এরা এতটা নির্মম কেন? লোকটার আর্তনাদে অপরূপার কোমল হৃদয় কেঁদে ওঠে। বুকে হাত রেখে মারতে থাকা লোকটার মুখপানে দৃষ্টি নিক্ষেপ করতেই লোকটার চোখ পড়ে তার দিকে। সাথে সাথে সে আড়াল করে দাঁড়ায়। চোখ সরিয়ে আবারও একের পর এক লাথি দিতে থাকে লোকটা। মার খাওয়া লোকটা যখন নিস্তেজ হয়ে পড়লো, আর কোনো শব্দ করলো না মুখ দিয়ে, ঠিক তখনই সদর দরজা পার হয়ে আস্তে আস্তে একটা নির্মল সুধীর শান্ত অথচ প্রথিত গমগমে পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো। আহা, থামো সাফায়াত, এভাবে মেরো না। এভাবে মারলে তো মরে যাবে। পালের গোদাকে খুঁজে বের করা আগে জরুরি। হালকা চালে হেঁটে আসা ঘর্ম ও রক্ত ভেজা সাদা পাঞ্জাবি পরিহিত লোকটার কাঁধ বেয়ে তরল রক্তের স্রোত গড়িয়ে পড়ছে। ললাটের ডান পাশে ক্ষত বিক্ষত শ্বেত পাঞ্জাবি ধারণ করেছে রক্তের লাল রঙে। শাহজাহান সাহেব আর শেরতাজ সাহেব উদ্বিগ্ন চোখে তাকায়। শাহজাহান সাহেব দাঁড়িয়ে পড়ে, উৎকণ্ঠিত গলায় জানতে চায়, এসব কি শেহজাদ? আসসালামু আলাইকুম আব্বাজান। পুত্রের হাতে হাত মিলিয়ে শাহজাহান সাহেব বলে ওঠেন, ওয়ালাইকুম সালাম পুত্র, কি করে হয়েছে এসব? চিন্তিত হবেন না, বসুন। আগে বলুন, আসার পথে আপনার কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। কেন জিজ্ঞেস করছো? পলাশফুলের দক্ষিণা ঘাটে ডাকাত হামলা হয়েছে বেলা 2টো ঘটিকার সময়। আপনি সেই পথে আসছিলেন, তাই জানতে চাইলাম। কি বলো? আসার পথে তো শুনলাম না। শুনবেন কি করে? সৈন্যদের হুঁশিয়ারিতে সবাই পালিয়েছে দলবল সহ। আমরা তখন বেশ দূরে জাহাজে নিরাপদ অবস্থানরত ছিলাম, দূরবীন দ্বারা দেখছিলাম। আরে বলো, কি করেছে? গুঙ্গাতে থাকা লোকটার দিকে দৃষ্টিপাত করে প্রশ্ন ছুড়ে শাহজাহান সাহেব। শেহজাদ বলে, এরা ছিচকে ডাকাত, যাত্রা পালে গিয়ে পয়সা হাতাচ্ছে, আর না দিলে চাকু মারছে। নারী শিল্পীর গায়ে চাকু মেরে দিয়েছে। আমার সব পরিকল্পনা জলে গেল। কাল মঞ্চে তার কাজ ছিল। আমি এখন এই অল্প সময়টুকুর জন্য নারী শিল্পী কোথায় পাবো? বারো শেষ হতে না হতেই কাঠের ক্ষতস্থানে হাত দিয়ে অস্ফুট শব্দ করে সে। সাফায়াত মারতে মারতে ক্লান্ত হয়ে বন্ধুর পাশে এসে বসে। স্বাভাবিক হয়ে গলার স্বর খাদে নামিয়ে বলে, মহলে মনে হয় নতুন মেহমান এসেছে। শেহজাদ কপাল ভাঁজ করে তাকায়, বলে, সুলতান মহলে অতিথি আসবে যাবে, এ আর নতুন কি? ভোর হতে না হতেই মহলের অভ্যন্তরে ঘুমন্ত মানুষগুলো জেগে উঠেছে। কোরআনের মধুর সুর প্রতিধ্বনিত হচ্ছে অন্দরমহলে। অপরূপার ঘুম ভাঙল দেরিতে। সারা শরীর ব্যথা হয়ে আছে, মাথাটা ভার হয়ে আছে। কোনো এক গোপন ব্যথায় সারা রাত বালিশ আঁকড়ে ধরে কেঁদেছে সে। ভাগ্য তাকে কোথায় নিয়ে ছুঁড়ে ফেলেছে যেন। এই মহলের মানুষগুলোকে তার বড়ই অদ্ভুত লাগছে। কাল একজন অকারণে তাকে আঘাত করলো। সে তো কখনো কাউকে এভাবে আঘাত করতে পারতো না। মহিলা কেন এমন করলেন অপরূপা ভেবেই পেল না। অন্যদিকে একটা মানুষকে নির্মম ভাবে মারলো। এরা এমন কেন? সে বর্তমান আর ভবিষ্যৎ ভেবে শঙ্কিত হয়। ভাবে এই মহলে তার দিনগুলি কিভাবে যাবে, কখন তার অপেক্ষার প্রহর ফুরবে, কখন মানুষটা আসবে।
তার কোনো নড়াচড়া না দেখে বাবার আদেশে সম্ভব গতিতে অপরূপার কক্ষটিতে পা রাখল সায়রা। ঘরের জানালাটার কপট মেলে দিল। এক টুকরো ভোরের আলো জানালা দিয়ে ঢুকে মেঝেতে গড়াগড়ি খেল। তখন বিছানায় ঘুমিয়ে আছে এক কোমলমতি নারী। ভোরের পাখির কুজন কানে আসতে সুষুপ্ত চোখ দুটো মেলল অপরূপা। ঠোঁট নাড়তে যেতে প্রচন্ড ব্যথা অনুভব হলো। হাত পা টান দিয়ে মাথাটা পুনরায় তুলোর বালিশে ছেড়ে দিতে চোখের কোনা বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সায়রা এসে পাশে বসে বলল, ঘুম ভালো হয়েছে, উঠে পড়ো। আচ্ছা, তোমার নামটা তো অনেক বড়, তোমাকে বাড়িতে কি নামে ডাকতো? অপরূপা উঠে বসলো ধীরে ধীরে। সায়রা তার দিকে দৃষ্টি ফেলল। কাল যেমন বিধ্বস্ত লাগছিল তাকে, আজ ভোরের আলোয় তার চাইতেও বেশি স্নিগ্ধ লাগছে তাকে। গতরাতে সায়রা আর সোহিনী মিলে তাকে নিরলঙ্কার করে একটা সবুজ রঙের সুতি শাড়ি পরিয়ে দিয়েছে। নিভাজ ললাটের দুপাশে মিনানছিন্ন কয়েকটা কোকড়া চুল জড়ো হয়ে আছে ঠিক তার মতো করে। অতিশয় নিষ্পাপ চেহারায় সে সায়রার দিকে তাকিয়ে থাকলো। আঁচল টেনে গায়ে আঁচল জড়িয়ে উত্তর দিল, অপা ডাকতো। সায়রা তার জবাব পেয়ে পাশ ঘেঁষে বসল। বলল, তাহলে আজ থেকে আমরাও তোমাকে অপা বলে ডাকবো, তুমি আমাদের নাম ধরে ডাকতে পারো। অপরূপা পূর্ণ মেদুর দৃষ্টিতে তাকে পরক্ষণে চোখ নামিয়ে ফেলল। সেই মুহূর্তে সোহিনী কক্ষে প্রবেশ করল। এই অপরূপা রসাই ঘরে চলো, মা বেগম তোমাকে ডাকছে, ভয় পেও না। হ্যাঁ। সায়রা ওর হাতটা আলতো করে ধরে বলে, আম্মাজান মাঝে মাঝে অস্বাভাবিক আচরণ করেন, তুমি এটা মাথায় রেখো না। একবার ওনার মন জয় করতে পারলে উনি তোমাকে অনেক মহব্বত করবেন। অপরূপা মৃদু মাথা ঝাঁকায়। সায়রা আর সোহিনীর সাথে রসের ঘরে চলে যায়। পাশের কামরা হতে পুরুষালী গলার শব্দ কানে ভেসে আসে। বুক কামড়ে ধরে, মনে হয় ওখানে উনি আছেন। প্রকাণ্ড রসাই ঘরের এক পাশে মাটিতে পাটের চটে বসে গপাগপ খাবার গলাধকরণ করছে বাড়ির কাজের বুয়াগুলো। রসাই ঘরের রাজকীয়তা ছোঁয়া। সব হাড়ি পাতিল আসবাবপত্র তার কথা জানান দিচ্ছে। মাংস আর গোলাপ জলের গন্ধে মম করছে পুরো রসাই ঘর। অপরূপা পা রাখার সাথে সাথে সবাই একসাথে চোখ তুলে তাকায়। অপরূপা কোনো দিকে না তাকিয়ে খুদেজার দিকে তাকায়। খুদেজার সাথে চোখাচোখি হয়ে যাওয়ায় চোখ নামিয়ে ফেলে। বক্ষ পেঞ্জরে কাঁপুনি ধরে, গলা শুকিয়ে আসে। এই সায়রা, তোর ভাইজানকে গরম পানি দিয়ে আয়, এই মেয়ে নিয়ে আজ যাত্রাপালা দেখতে যাবি। সায়রা পিতলের বাটিতে গরম পানি ঢেলে নিতে নিতে বলে, জি আম্মাজান, যাবো, ভাইজানের কাছে যাই। সায়রা বেরোনোর সময় সোহিনীকে ইশারা করে কিছু একটা। সোহিনী হাস্য মুখে বলে, মা বেগম, আমি আর অপরূপা খেতে বসি। কোলে নিয়ে বসাতে হবে তোমাদের। মোটেও না। সোহিনী অপরূপাকে টেনে নিয়ে নিচে সোনালী রঙের চটপাতে বাদামি রঙের পেয়ালায় করে হরিণের মাংস আর গরম গরম গমের রুটি নিয়ে খেতে বসে। অপরূপা আবারও খুদেজার দিকে তাকায়। খুদেজা গিয়ে তার পাশে খেতে বসে, বলে, কাল জবাই করেছে ওই হরিণ, রাতে রাতে আমার সময় শেষ, খাওয়ার সময় পেলাম না। অপরূপা রুটি মাংস বাড়িয়ে দেয়। আমাদের সাথে খান। রুটি ছিঁড়ে মুখে পুরে খুদেজা উঠে যায়। অপরূপা খিদের ছুটে তৃপ্তি সহকারে রুটি দিয়ে হরিণের মাংস খায়। কতদিন সে খায় না। 6 বছরের বাচ্চাটিকে নিয়ে তার মা আসে। সে মূলত সোহিনীরও মা, তবে আপন মা নয়। তার নিজের মা গত হয়েছে গত বছর 15 হবে। তার কয়েক বছর পর শেরতাজ সুলতান নতুন বিবাহ করেন। সেই ঘরের পুত্র সিভান, হাসি খুশি চঞ্চল দুরন্ত। বড় ভাইজানরা ছাড়া যাদের সাথে সে সারাক্ষণ তুমুল দুষ্টুমিতে মেতে থাকে। সুন্দর বউ, আমিও তোমার সাথে খাবো। অপরূপা তার মিষ্টি হাসে। সিভানের মাও হাসে ছেলের কথায়। অপরূপার পাশে এসে বসে সিভান। রুটি ছিঁড়ে মাংস খেতে খেতে বলে, আমি বেশি বেশি খাবো, কারণ আমার মুখে বেশি রুচি। সোহিনী তার পেটে গুঁতো মেরে বলে, এই জন্যই তো আপনারা পেটটা তবলার মতো হয়ে যাচ্ছে দিন দিন। কাজের বুয়া সহ সবাই একসাথে হিহি করে হেসে ওঠে। সিভান খিকখিক করে হাসে। অপরূপা আবারও তার হাসিতে থমকে যায়। বুকের ভেতর তুলপার হয়। কত প্রশ্ন মনে জাগে।
খুদেজা পাতিলের ধোঁয়ায় কাশতে কাশতে জানতে চায়, তোমার বাড়ি কি কাজী বাড়িতে হয়েছে মেয়ে? কোন কাজী বাড়ি সেটা? অপরূপার গলায় রুটি আটকে যায়। কাশতে কাশতে চোখ লাল হয়ে আসে তার। খুদেজা মহা বিরক্ত হয়ে তাকিয়ে থাকে। মেয়েটা নিশ্চয়ই কিছু লুকাচ্ছে। যাদের ঘরে ঢোকার সময় সাফায়েতের মুখোমুখি পড়ে যায় সায়রা। সুপ্রভাত সাফায়েত ভাই। সুপ্রভাত সায়রা বনু। সায়রা রেগে মেগে কড়া গলায় বলে উঠে, বানু ডাকবেন না, আমার ভালো লাগে না। আমার বড়ই ভালো লাগে। ভাইজানের ঘুম ভেঙেছে? হ্যাঁ। সায়রা উকি দেয়। শেহজাদ চোখের উপর হাত রেখে পা টেনে শুয়ে আছে। কালকের জখমে তার শরীর অবসন্ন। উজ্জ্বল সুকুমার চেহারায় ফ্যাকাশে রং ধারণ করছে। সায়রা সাফায়েতকে প্রশ্ন করে, আপনি নাকি আপনার দেশের বাড়িতে চলে যাচ্ছেন, তা কবে? মনে হচ্ছে তুমি বেশ খুশি হবে আমি চলে গেলে। শেহজাদ হাত সরিয়ে মনকে দেখে, মনোযোগ দিয়ে কথোপকথন শুনে। ভাইকে চোখ মিলতে দেখে সায়রা চুপ হয়ে যায়। আম্মাজান অনুমতি দিয়েছেন, আমরা যাত্রাপালা দেখতে যাব ভাইজান। সাফায়েত শেহজাদের দিকে তাকায়। দুজনেই বাঁকা হাসে। সাফায়েত বলে, আজ মঞ্চ সাজবে না? সায়রা কৌতূহলী বিশিষ্ট দৃষ্টি নিক্ষেপ করে। কেন সাজবে না? সায়রার মন খারাপ হয়। শেহজাদ কথা বলে এবার। কাল মহলে মেহমান এসেছে শুনলাম। কোথাকার সে? দক্ষিণা ঘাট থেকে আব্বাজান নিয়ে এসেছেন, এটুকুই জানি। আপনি ঠান্ডা পানি ছোবেন না ভাইজান। সাফায়েত ভাই, ভাইজানের সাথে খেতে চলে আসুন। আব্বাজান আর বড় চাচা আপনাদের জন্য অপেক্ষা করছেন। সাফায়েত হেসে পেটে হাত বুলিয়ে বলে, আজ কি হরিণের মাংস দিয়ে চলবে? তুমি আসার সাথে সাথে মাংসের ঘ্রাণ পেলাম। খাদ্যরসিক সাফায়েতের কথায় সায়রা আর শেহজাদ হাসে। সায়রা বেরিয়ে যাওয়ার পথে থেমে যায়। ছোট্ট করে বলে, হরিণের নয়, হরিণী। সাফায়েত হাসে। শেহজাদকে তাড়া দিয়ে বলে, উঠে পড়ুক ভাইজান, খিদে তো আর তর মানছে না। শেহজাদ বলে, তুমি যাও, আমি আসছি। মহলের ভিতর হাঁটতে হাঁটতে নিজের কক্ষের দিকে পা বাড়ায় অপরূপা। কি সুন্দর এই মহলটি। একদিন সময় করে সায়রা আর সোহিনীর সাথে পুরো মহল ঘুরে দেখবে সে। আকস্মিক একজন পুরুষের পদধ্বনি টের পেল সে। পরিচিত আতরের গন্ধ নাসিকারন্ধ্র ভেদ করে এক ছুটে সে আড়াল করে দাঁড়ায় মোটা গোলাকার স্তম্ভের পেছনে। কম্পিত বুকে হাত চাপা দিয়ে চোখ বুজে থাকে। শেহজাদ থামে, প্রখর দৃষ্টিতে তাকায় স্তম্ভের দিকে। সবুজ শাড়িটা দেখা যায়। কিছুক্ষণ নীরব হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর নিগড় ভঙ্গিতে হেঁটে চলে যায়। অপরূপা ধীরে ধীরে উকি দিয়ে সুদীর্ঘ সুদেহী সুকুমার পুরুষটির গমন দেখে। কালকে সে রক্ত ভেজা নির্মমতা আর পার্শ্ববতায় মোড়া পুরুষটি অপরূপাকে ভাবিয়ে তোলে। কানে আসে চাবুক মারার আওয়াজ আর অত্যাচারে চিৎকার করতে থাকা লোকটার মর্মভেদী আর্তনাদ। অপরূপা দ্রুত পায়ে ছুটে যায় সেই আওয়াজ অনুসরণ করে। মহল চত্বরে গতকালকে সেই লোকটাকে পেটানো হচ্ছে। রক্তে মাখামাখি তার শরীর। আর কিছুক্ষণ এভাবে চাবুক পেটাতে থাকলে লোকটা আক্কা পাবে। পেটাতে থাকা লোকটিকে দেখে মনে হলো পয়সার বিনিময়ে গতর খাটা লোক, যার সাথে তার বিন্দুমাত্র শত্রুতা নেই, শুধুমাত্র পয়সার জন্য একটা মানুষকে এভাবে মারছে। আঘাত করতে করতে পাশবিক আনন্দে লোকটাও হাসছে। দেখতে কৃষকায় রোগা মনে হলেও মারার সময় বেশ শক্তি প্রয়োগ করছে সে। ফলস্বরূপ নিজেই হাঁপিয়ে উঠছে। নৃশংস অত্যাচারে চাবুকের আঘাতে লোকটা পানি পানি শব্দ করছে। অপরূপার মায়া হলো, মানবিকতা বোধ জেগে উঠল। অপর লোকটির প্রতি রাগে ঘৃণায় অপরূপার গাত্রদাহ হয়। ক্রুদ্ধ বাঘিনীর মতো ছুটে গিয়ে চাবুক কেড়ে নেয় সে। লোকটা অতি আশ্চর্য দৃষ্টিতে তাকায়। বিস্ময়াবিষ্ট চোখে আকস্মিক অভ্যাগমন হওয়া অপরিচিতা সুরূপা নারীর অগ্নিময় দৃষ্টিতে দৃষ্টি মেলানোর আগেই সপাং করে তার পিঠে চাবুকের মার বসে যায়। লোকটা পিঠের পেছনে হাত চেপে ধরে কেন্নুর মতো গুটিয়ে ধপাস করে পড়ে বসে। অপরূপার কণ্ঠে তেজ ঢেলে জিজ্ঞেস করে, এখন নিজের কেমন লাগছে? তার স্বামীকে খুঁজে দেওয়ার দায়িত্ব তোমাদের দিয়ে দিলাম। ওর বাড়িতে কে আছে আমি এখনো জানি না। তোমরা ওর কাছ থেকে জেনে নিতে পারো। তোমাদের কাজ একটাই,
দক্ষিণা ঘাটে খোঁজ লাগানো, সবার কাছ থেকে জেনে নেবে ওর স্বামী ওই ঘাটে ফের এলো কিনা, ওর খোঁজ নিয়ে এসে কিনা। শেহজাদ খেতে খেতে ভাবুক হয়, তার চিন্তা যাত্রাপালা নিয়ে। মাঝে মধ্যে আব্বাজানের কথা কর্ণপাত হয়। শেহজাদ পুত্র, তুমি শুনছো আমার কথা? সম্রাট মতে ভ্রম হয়। জি আব্বাজান, শুনতে পেয়েছি। আমি শীঘ্রই সৈন্য পাঠাবো। পরক্ষণে প্রসর ললাটে ভাঁজ পড়ে, গভীর চোখ দুটোতে খেলে যায় কৌতূহল। কোন ঘাটের কথা বলছিলেন আব্বা? দক্ষিণা ঘাট। সাফায়াত কিছু বলতে গেলে শেহজাদ হাঁক ছেড়ে তাকে থামিয়ে দেয়। থামো, দক্ষিণাঘাট বললেন আব্বা? জি। কটার সময় কন্যাটিকে পেলেন? আমি ঘাটে পৌঁছাই 3:45 নাগাদ। তখন দেখলাম মেয়েটা কাঁদছে। ওনাকে কি জিজ্ঞেস করেছিলেন? উনি কটা থেকে দাঁড়িয়েছিলেন ওখানে? অনেকক্ষণ বলল। অজানা রহস্যকে জানার তীব্র ইচ্ছায় খাওয়া থামিয়ে দেয় সে। চোখে মুখে কেলি করে যায় দুর্বোধ্য রহস্য উদ্ঘাটনের তীব্র উদ্যম। দূরবীনের সাহায্যে আধু আধু একজন লাল টকটকে শাড়ি পরা একজনকে দেখেছিল সে ঘাটে। ভেবেছিল ডাকাতদের লোক সাংসেজে দাঁড়িয়ে আছে। মেয়েটার কিছু দূরে তাদের জাহাজ ছিল। যদি সেই কন্যাটি হয়ে থাকে তাহলে তারা মেয়েটার কোনো ক্ষতি করলো না কেন? সম্রাট ভেবেছিল ডাকাতদের একজন সদস্যই শাড়ি পরা মানুষটি। ওটা কি এই কন্যাটি ছিল? সে সবাইকে চমকে দিয়ে বলে উঠল, আব্বা, আপনি না জেনে শুনে ঘরে ডাকাত নিয়ে আসেননি তো? তোর মধ্যে কালু মিয়া এসে হাজির হয়, হাঁপাতে হাঁপাতে বলে, বেয়াদবি মাফ করবেন হুজুর। শেহজাদ খেকিয়ে উঠে বলে, কি হয়েছে সেটা বলো। সাহেব, চত্বরে কে জানি কত বড় চাবুক মারি বেহুশ বানাই রাখছে। জিন পরি ছিল সাহেব, জিন পরি আগুনের মতো জ্বলন্ত মুখ। 3বার চাবুক মারতে আমার মাথা ঘুরা উঠছিল। দেখুন সাহেব, মারের দাগ পইরা গেছে। আমারে বাড়ি যাওয়ার অনুমতি দেন সাহেব, আমি এখানে আসতাম না। শেহজাদ বিরক্ত মুখে কুতুবের দিকে তাকিয়ে রইল। পিঠে কালশিটে দাগ বসে গেছে 3টে। তুমি থামবে? কোনো জিন পরি নেই এই মহলে। সত্যি করে বলো, কাকে দেখেছো? কুতুব হাও মাও করে কাঁদতে কাঁদতে বলল, খোদার কসম সাহেব, জীবনে অমন জিনিস আমি মহলের আশেপাশে দেখি নাই। ওইটা মানুষ ছিল না। দ্বিতল ভবনের চত্বরে দাঁড়িয়ে ছিল অপরূপা। কুতুবের আজগুবি ক্যাচ্ছা শুনে শেহজাদ বিরক্ত হয়। আধমরা লোকটার দিকে তাকালো। লোকটার পাশে পড়ে রয়েছে পানি। তার মানে কেউ তাকে পানি খাইয়েছে। তার ষষ্ঠ ইন্দ্রিয় কিছু একটা বার্তা দিতে সে হাঁক ছেড়ে ডাকলো, সাফায়াত। বলো ভাইজান। শায়রা সোহিনীকে ডাকো। জি। শায়রা আর সোহিনী হাজির হলো। কুতুব বলল, না সাহেব, আমি মহলের কন্যাদের চিনি। এই কন্যারে আমি কখনো দেখিনি। সে জিন পরি ছিল, এনারা ছিলেন না। শেহজাদ এবার কটমট গলায় বলে, এই ওকে কেউ কমল বিলে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলো, দ্রুত যাও। কুতুব ভয়ে কাতর হয়ে লুঙ্গির গোছ তুলে দিল এক দৌড়। শায়রা, সোহিনী আর সিভান হি হি করে হেসে উঠল। সিভান হাসতে হাসতে বলল, চিকনা কুতুব মনে হয় সুন্দর বইয়ের কথা বলছে শেহজাদ ভাইজান। বলে সে হি হি করে হাসতে লাগলো। শেহজাদ কৌতূহলী চোখে তাকালো তার দিকে। সম্রাটকে তাকাতে দেখে সিভান শায়রার পেছনে গিয়ে দাঁড়ালো। ভুল হয়ে গেছে ভাইজান। শায়রা সিভানের গাল টেনে দিয়ে বলল, ছি, তুমি এসব কি বলছো সিভান? ও এখানে কেন আসবে? শেহজাদ সন্দিহান কণ্ঠে বলল, সুন্দর বউকে। কথাকে গুরুত্ব দেওয়ায় সিভান উকি দিয়ে শেহজাদের দিকে তাকালো। বলল, দাদাজান, কাল যে সুন্দর বউ নিয়ে এসেছিল সে। শায়রা ওর মুখ চেপে ধরে বলল, ওর কথা কানে নেবেন না ভাইজান। তুমি চুপ থাকো। ও মিথ্যা বলছে। সেটা তুমি জানলে কি করে? ও সত্যিও তো বলতে পারে। ওই মেয়ের এত দুঃসাহস কি করে হয় আমার লোকদের গায়ে হাত তোলার? এত স্পর্ধা তার। আব্বা, আপনি কাকে মহলে এনেছেন? শাহজাহান সাহেব ধীর পায়ে হেঁটে এসে পুত্রের কাঁধে হাত রেখে বলল, শান্ত হও, আমি অপরূপার কাছে এক্ষুনি যাচ্ছি। জানতে চাইবো সে এটা করেছে কিনা। আলবাত সেই করেছে আব্বা। আপনি না জেনে শুনে একটা অপরিচিত মেয়েকে মহলে নিয়ে এলেন।
এটা কি ঠিক হলো? আপনার কাছে এটা মোটেও আশা করিনি আমি। তার উপর সন্দেহ আমার দ্বিগুণ বেড়েছে। কারো কথায় কর্ণপাত না করে মহল চত্বর ছাড়ল শেহজাদ। অপরূপা দ্বিতল ভবনের চত্বরে দাঁড়িয়ে পুরোটা শুনল চুপচাপ। সে অনুতপ্ত নয় একটু। তীব্র আগ্রহ নিয়ে শায়রা আর সোহিনী অপরূপার কাছে জানতে চায় কেন সে এমনটা করেছে। অপরূপা তাদের সবটা বলে। একটা মানুষ মুখ খুলছে না, তারপরেও কেন তার উপর জুলুম করা হচ্ছে? শায়রা আর সোহিনী চুপ থাকে। পরক্ষণে হেসে উঠে বলে, মারটা কিন্তু দারুণ দিয়েছে আব্বা, নইলে 3 চাবুকের আঘাতে বেহুশ। বলে দুজন সশব্দে হেসে ওঠে। অপরূপা তাদের সাথে হাসে, প্রশ্ন করে, আচ্ছা যাত্রাপালার কথা বলেছিলে না তোমরা, যাব না? শায়রার চেহারা মলিন হয়। নারী শিল্পীর গায়ে নাকি চাকু মেরেছ ওই সন্ত্রাসটা, তাই মঞ্চ সাজবেন না। যাকে পেটাচ্ছে উনি? জি। অপরূপা চুপ থাকলো, বলল, সে যাই হোক, অমন ভাবে মারার চাইতে তো একেবারে মেরে ফেলাই ভালো। আমি মানুষের কষ্ট সইতে পারি না। তুমি কোমলমতি, তাই এসব আমরা দেখতে দেখতে অভ্যস্ত। শেহজাদ ভাইজানের কাছে ছাড় পাওয়া মুশকিল। অপরূপা লোকটার নাম শুনে বিরক্ত হয়। অপর দিক থেকে লোকটা যতটা সুকুমার সুদর্শন, ভেতরটা ঠিক ততটাই নিকৃষ্ট। তার কাছে একজন পুরুষই শ্রেষ্ঠ, যার কঠিন রূপ কখনো সে দেখেনি। সন্ধ্যায় নামাজ কালাম আর জিকির রসোই ঘরের রাতের খাবারের আয়োজনে ধুম পড়ে। সকালের জন্য রুটি বেলছে মতিবানু। পান খাওয়ার কারণে জিহ্বা আর দাঁত সারাক্ষণ লাল হয়ে থাকে তার। রুটি বেলতে বেলতে মুগ্ধ চোখে অপরূপার দিকে বার কয়েক তাকায় সে, আর তার বোকামির কথা মনে করে দাঁত কেলিয়ে হাসতে ইচ্ছে হয়। সে তো রাজার ঘরের রানী হওয়ার মতো মেয়ে। সে কিনা ঘর ছেড়েছে এমন একজনের হাত ধরে যার দকুলে কেউই নেই। অপরূপা পিড়িতে বসে তরকারিটা কেটে দেয়। সিভানের আম্মা হামিদা বেগম তার তরকারি কাটা দেখে, টুকটাক প্রশ্ন করে, যেমন বাড়িতে ক্যাচ ছিল, আগে রান্না বান্না করতো কিনা, পড়াশোনাটা কতটুকু করেছে, কোরআন পড়তে পারে কিনা, নামাজ কালাম পারে কিনা। অপরূপা তার জবাব দেয়। সবটা শুনে খুদেজা মাঝে মাঝে মেয়েটাকে আড়াল হতে দেখে। তার সহজ সরল চেহারার পেছনে যেন লুকিয়ে আছে কঠিন এক তেজস্বী রূপ। হামিদা বেগম জানতে চায়, কুতুবকে মারার সময় হাত কাঁপেনি? অপরূপা ঘাড় নাড়ে। লোকটা চাইলে আমাকে আটকাতে পারতো, কিন্তু সে আমাকে দেখে ভয় পেয়ে গিয়েছিল, তাই মারতে সুবিধা হয়েছে। হামিদা হেসে উঠে। খুদেজা বলে, এমন ভুল আর করো না। সে যাতে চুপ থাকবে না। যেমন আছো তেমন থাকো, তোমার স্বামীর খোঁজ পেলেই চলে যাবে। আমি এখানে থাকতে আসিনি মা বেগম। খুদেজা চুপ হয়ে যায়। পিতৃমাতৃহীন বড় হলে এই একটাই সমস্যা, যার একুল ও কুল নেই, তার হাত ধরে তুমি পালালে। আমার জায়গায় থাকলে আপনি আরো আগে পালাতেন। খুদেজা আশ্চর্যান্বিত চোখে চেয়ে থাকে। কি অদ্ভুত, মেয়েটা ফটর ফটর করে কথা বলে যাচ্ছে। শেহজাদের সামনে এভাবে কথা বললে তো সমস্যা। খুদেজা এবার চুপসে যায়। তোমার স্বামী যদি আর না ফিরে, কোথায় যাবে তুমি? ভাগ্য আমাকে যেদিকে নিয়ে যায়। কথোপকথনে ভাটা পড়ে। তন্মধ্যে শাহজাহান সাহেব ডাক পারেন, অপরূপা, তোমার সাথে কথা আছে, বেরিয়ে এসো। হাত ধুয়ে ত্রস্ত পায়ে বেরিয়ে যায় অপরূপা। শাহজাহান সাহেব হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোয়। অপরূপা ওনার পেছন পেছন হাঁটে। নিচু স্বরে জানতে চায়, ওনার কি কোনো খবর পেয়েছেন? আমার পুত্র লোক পাঠিয়েছে। ওখানকার বাসিন্দা মাঝি জেলেদের মন্তব্য, তোমার স্বামী তাদের কাছে তোমার খোঁজ করতে যায়নি। অপরূপা ব্যথিত হয়। শাহজাহান সাহেব প্রশ্ন করে, তোমার স্বামী কোথায় তোমাকে ঘাটে রেখে গেছে? জোহরের আজান পড়ছে সবে, ঠিক সে সময়। শাহজাহান সাহেব ঘাড় ঘুরিয়ে তাকায়। চোখ দুটো চকচক করে ওঠে অভিশঙ্কায়। তোমার থেকে কিছুটা দূরে একটা জাহাজ ছিল। হ্যাঁ ছিল। ওরা ট্রলার থেকে বড় বড় বাক্স তুলছিল ঘাটে। ঠিক তারপরেই কিছু সৈন্য আসে, কিন্তু সৈন্য ঘাটে পৌঁছার আগেই তারা চলে যায়। সৈন্যরা তোমায় কিছু বলেনি? না, সৈন্যদের পিছু পিছু একজন বুড়ি আর তার 2 নাতি নাতনি আসে। আমি তাদের সাথে ঘাটে বসে থাকি। এত প্রশ্ন কেন জিজ্ঞেস করছেন? শাহজাহান সাহেব অপরূপাকে চমকে দিয়ে বলেন, জাহাজটা ডাকাতদের ছিল।
ওরা তোমাকে একা পেয়েও কোনো ক্ষতি করলো না কেন? তুমি কি জানতে না ওরা ডাকাত? অপরূপা হা করে চেয়ে থাকে। হ্যাঁ ডাকাত, ওরা ডাকাত ছিল, তাই তো পুলিশ এসেছে। অপরূপা কপালে হাত দেয়। তুমি সত্যিই জানতে না ওরা ডাকাত ছিল? না, আমি কি করে বুঝবো ওরা ডাকাত ছিল? ওরা তো 8-10টা সাধারণ মানুষের মতোই ছিল। তোমার মনে কি প্রশ্ন জাগছে না ওরা কেন তোমার ক্ষতি করলো না? আমার কাছে ওরা কি বা পেত? অপরূপার গায়ে কাটা দেয়। সে ডাকাতদের সামনে দাঁড়িয়েছিল তখন। কি ভয়ানক! আমার পুত্র সন্দেহ করেছে তোমার সাথে ওদের কোনো যোগসূত্র আছে নাকি, নইলে ওরা তোমার ক্ষতি করলো না কেন? শেহজাদের কথা শোনা মাত্রই অপরূপার গাত্রদাহ হয়। সে খানিকটা কড়া গলায় বলে, আপনার পুত্র একটু বেশি বুঝেন। আশ্রিত হয়ে এসেছি তাই বলে আমাকে যা তা বলবেন উনি? আমি ডাকাত ও তুমি অযথা তাকে ভুল বুঝছো মেয়ে। ওর কথায় যুক্তি আছে, ও যুক্তি ছাড়া কথা বলে না। তুমি বিষয়টা একটু ভেবে দেখো, ও কিন্তু ভুল কথা বলেনি। সৈন্যরা খোঁজ লাগিয়েছে ইতিমধ্যে, তারা জানতে চায় কোন কাজী বাড়িতে তোমাদের নিকাহা হয়েছে। কাবিননামাটা তোমার কাছে না থাকলেও ওনার কাছে পাওয়া যাবে। অপরূপা শুকনো ঢুক গেলে সত্য লুকোতে আমতা আমতা করে বলে, আমি কিচ্ছু জানি না, কিছুর নাম জানি না, কিচ্ছু না। শাহজাহান সাহেব বলে ওঠেন, তুমি না বললে তুমি পড়াশোনা করছো, এত শিক্ষিত হয়ে তুমি নাম জানো না? তুমি কিন্তু শিক্ষিত বুদ্ধিমতী অপরূপা, কিছু জানো না এটা সম্রাটের পক্ষে বিশ্বাস করা কষ্টকর হবে। শাহজাহান সাহেব বলেন, তুমি বলতে না চাইলে বলো না। সম্রাট ইতিমধ্যে তোমার গ্রাম ইন্দিরাপুর, তারপর পলাশপুর, সিন্ধুপুরের সব কাজী বাড়িতে খোঁজ নিচ্ছে, সত্যিটা বেরিয়ে আসবে। অপরূপার চোখ ভর্তি জল দেখা যায়। আপনি আমাকে অবিশ্বাস করছেন? শাহজাহান সাহেব হাসেন। অপরূপার মাথায় হাত রেখে হেসে বলেন, কাবিননামায় তোমার বরের সব তথ্য থাকবে, তাকে খুঁজতেও সুবিধা হবে। তোমার ব্যাপারে সব জানার পর বুঝলাম তাকে খুঁজে পাওয়াটা খুব জরুরি। অপরূপা কিছুক্ষণ চোখ বুজে ঠায় দাঁড়িয়ে থেকে চোখের জল ছেড়ে দেয়। বুকে চিবুক ঠেকিয়ে বলে, আমাদের নিকাহ রাতে হতো সাহেব। তার মুখ নিঃসৃত বাক্যটুকু শাহজাহান সাহেবের কর্ণগোচর হওয়ার পূর্বেই তিনি প্রস্থান নিয়েছেন। রাত্রি নিঝুম, নিস্তব্ধতায় মহলের পাশের ঘন জঙ্গলাকীর্ণ পর্বত হতে বন্য শিয়াল কুকুরের বেওয়ারিশ ডাক ভেসে আসে। অপরূপার চোখে খুব তাড়াতে নিদ্রা নামে না, নিদ্রা নামে ভোর রাতে। আজও তাই, মরার মতো ঘুমে বিভোর হয়ে আসে সে। পুরো সুলতান মহল তখন অন্ধকার, আর ঘুমগ্রস্তের মতো শুনশান নীরব নিস্তব্ধতায় আচ্ছন্ন। আকাশে চাঁদ নেই, আকাশটাও মেঘলা। যে কেউ সহজেই ভয়ঙ্কর নগর হিসেবে আখ্যায়িত করবে এমন ভয়ঙ্কর হয়ে আছে সুলতান মহল। রূপনগরের প্রধান সড়ক ধরে দলে দলে ডাকাত সৈন্য এসে ঘেরাও করল সুলতান মহল। তাদের হাতে জ্বলন্ত আগুনের মশাল। সদ্য সাহিত্য কবরস্থান হতে চুরি করা কাফনের কাপড় নিয়ে প্রাচীর টপকালো খুব সুনিপুণ ভঙ্গিতে। কাফনের কাপড় বাড়িতে রাখলেই মানুষ মরার মতো ঘুমোয়, এটা তাদের বিশ্বাস। প্রাচীর টপকে মহলের পেছনে বড় পাকুর গাছটির মাধ্যমে লতা পাতার সাহায্যে ছাদ টপকে আরো একটি গোপন পন্থা অবলম্বন করে দলে দলে ডাকাত দল ঢুকে পড়ল মহলে। মহলের অভ্যন্তরে সবাই ঠিক মরার মতো ঘুমিয়ে আছে। দলে দলে ভাগ হয়ে এক একটি কামরায় ঢুকে পড়ে তারা। যা পায় তাই হাতিয়ে নেয়। সারা বাড়ির বৈদ্যুতিক তার কেটে ছিন্ন ভিন্ন করে দেয় তারা। একটা দল গিয়ে থামে অপরূপার কক্ষটির সামনে। কমলা রঙের স্বল্প আলোর বৈদ্যুতিক বাল্ব লাগানো ছিল তার ঘরটিতে। সে বাল্ব বন্ধ করে মাথার উপর হারিকেনের শিখা ছোট করে জ্বালিয়ে রেখে ঘুমায় সে। তার পুরনো অভ্যাস, আজও তার ব্যতিক্রম ঘটেনি। হারিকেনের মৃদু আলো তার ঘুমন্ত মুখে পড়তে ডাকাত দলের একজন সবাইকে ইশারায় থামিয়ে দেয়, সবাইকে আদেশ দেয় চলে যাওয়ার জন্য। সবাই তার আদেশ মেনে চলে যায়। মুখোশে আবৃত ডাকাত সৈন্য পা ফেলে ফেলে এগিয়ে আসে অপরূপার কাছে। ঘুমন্ত মুখটার উপর ঝুঁকে পড়ে, কিছুক্ষণ চেয়ে থাকে চুপচাপ। ভারী নিঃশ্বাসের আঁচড় পড়ে অপরূপার মুখে। তার নড়চড় টের পেয়ে দ্রুত সরে পড়ে ডাকাত সৈন্যটি।
হাতড়ে পুটলি থেকে তার সমস্ত গহনা আর লাল শাড়িটা নিজের পুটলিতে ঢুকিয়ে অপরূপার ঘুমন্ত মুখটির দিকে পুনরায় তাকায়। তারপর পায়ের বিভৎস আওয়াজ তুলে বেরিয়ে ঢুকে পড়ে অন্য কক্ষে। তীব্র অস্বস্তি, উদ্বেগ, অশান্ত মনে ঘুম থেকে লাফিয়ে উঠল অপরূপা। হারিকেনের শিখা বাড়িয়ে নিল। কক্ষের দরজা খোলা দেখতেই বক্ষপিঞ্জর কেঁপে ওঠে তার। দরজা বন্ধ করেনি সে। তার মানে এই নয় দরজা খোলা রেখে ঘুমিয়েছে। কে এসেছিল তার ঘরে? এজন্য তার এরকম অস্বস্তি লাগছে। কে হতে পারে? ভয়ে তার বুক ধুকপুক করতে থাকে। পা জোড়া অস্বাদ হয়ে আসে। চোখে ঝাপসা দেখে। ঘর থেকে বেরিয়ে কে কে বলে ডেকে কিছু দূর চলে যেতে একজন ডাকাত সৈন্য পেছন থেকে এসে চেপে ধরে তার মুখ। অপরূপা নখ দিয়ে খামছে ধরে গুঙ্গাতে থাকে। ডাকাত সৈন্যের নোংরা হাতের স্পর্শ থেকে রক্ষা পেতে কেঁদে ওঠে, চেঁচানোর চেষ্টা করে। একসময় সফল হয়। ততক্ষণে তার কবরী বন্ধ কেশপাশ ঝুপ করে ছড়িয়ে পড়ে মধ্যদেশে। শাড়ির আঁচল খসে পড়ায় গলার পাশে 5 আঙ্গুলের নখের ছাপ বসে যায়। তারপরও সে ছুটে নিরুদ্দেশে অন্ধকারে। হারিকেনটি ছিটকে পড়ে, ঝনঝন শব্দ করে ভেঙে যায়। সাথে সাথে শেহজাদের ঘুম ভেঙে যায়। ধরফড়িয়ে লাফিয়ে উঠে বসে সে। উঠে দেয়ালে সুইচ টিপতেই বাল্ব জ্বলে না। সে মাথার উপরে টর্চ খুঁজতে থাকে, সেটাও পায় না। অথচ সেটি ঘুমানোর আগেই মাথার উপর রেখেছে। ধপ ধপ পায়ের আওয়াজ কানে ভাসে। শক্ত হয়ে জমে যায় সে। দেশলাই কাঠি জ্বালিয়ে হারিকেন খুঁজে নেয়। হারিকেনের আলো জ্বালিয়ে গম গম স্বরে কে বলে উচ্চ স্বরে ডাক দিতেই সে পায়ের শব্দগুলোতে এবার দৌড়ানির আভাস টের পায় সম্রাট। ষষ্ঠ ইন্দ্রিয়ের বার্তা অনুসরণ করে সে হারিকেনের আলোয় একদম কমিয়ে নীরবে পা ফেলে বেরিয়ে পড়ল কক্ষে থাকা প্রকাণ্ড তলোয়ারটির সাথে নিয়ে। সে ঘর থেকে বেরোনোর সাথে সাথে পায়ের শব্দগুলো ছাদের দিকে উঠতে থাকে। বাইরে বিকট শব্দে গোলাগুলির শব্দ হয়। আগুনের ঝলকানি মহলের ফাঁক ফুকুর দিয়ে ভেতরে প্রবেশ করে। সকালের কথা ভেবে আতঙ্কিত হয় শেহজাদ। ঘাম দিতে থাকে কপালে। ডাকাতদের দল কি করে প্রবেশ করেছে অন্দরমহলে? এ অবিশ্বাস্য। তৎক্ষণাৎ তীব্র বেগে ছুটে আসা একটি শরীর এসে পিঠে বাড়ি খায়। ক্রুদ্ধ হয়ে পেছনে ফিরে তলোয়ারটি দিয়ে আক্রমণ করতেই অদ্ভুত শব্দ করে তার গায়ের উপর ঢলে পড়ে এক কোমলমতি নারী শরীর। মজবুত হাতের বেষ্টনী দ্বারা আবৃত করে হারিকেনের উপরে তুলে মুখখানা দেখার চেষ্টা করে সে। প্রবল আঘাত, ভয়, আতঙ্কে ছোট হয়ে আসা কন্যাটির দুচোখ ব্যথার জল টলমল করতে করতে গড়িয়ে দুপাশে। শেহজাদ দেখল মেঘের কুলে একটি চাঁদ, যে নিজেকে কলঙ্ক মুক্ত করার জন্য পুরোপুরি নিস্তেজ হওয়ার পূর্বে অস্ফুট স্বরে উচ্চারণ করে, আমি ডাকাত নই। শেহজাদ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে উচ্চারণ করে, রূপা। ডাকাত দল মহল ছাড়তেই বাড়িতে হই হই রব পড়ে গেল। হারিকেনের আলো বাড়িয়ে শাহজাহান সাহেব, শেরতাজ সাহেব, খুদেজার হামিদা ছুটল কন্যাদের কক্ষের দিকে। শায়রা আর সোহিনীও তখন বেরিয়ে এলো কক্ষ থেকে। কণ্ঠে প্রবল উৎকণ্ঠা মিশিয়ে বলল, আম্মা, বাইরে গোলাগুলির শব্দ হচ্ছে কেন? খুদেজা হাও মাও করে কেঁদে উঠে তাদের সারা মুখে হাত বুলিয়ে জড়িয়ে ধরে বলে, তোমাদের কোনো ক্ষতি হয়নি তো? শায়রা আর সোহিনী বলল, না, আমাদের কোনো ক্ষতি হয়নি। কি হয়েছে বলবেন? মহলে ডাকাত ঢুকেছে। শায়রা আর সোহিনী আটকে উঠে। হৃদস্পন্দন বেড়ে যায় আতঙ্কে। বলে, আম্মা, কে যেন চিৎকার দিয়েছে। সেই শব্দ শুনে আমাদের ঘুম ছুটে গিয়েছে। বিদ্যুৎও নেই। ভাইজান আর সাফায়েত ভাই ঠিক আছে? শাহজাহান সাহেব আর শেরতাজ সাহেব ততক্ষণে বন্দুক নিয়ে ছুটে যায়। পেছন পেছন বাকিরাও ছুটে। বাড়ির কাজের বুয়াগুলো বিলাপ করতে থাকে ভয়ে। সবার তখন টাকা পয়সা গয়না গাটির বিষয়ে চিন্তা ছিল না। চিন্তার বিষয় ছিল কারো কোনো ক্ষতি হয়েছে কিনা এ বিষয়ে। ভীতিগ্রস্ত পায়ে সম্রাটের কক্ষের দিকে যেতেই হারিকেন আর তলোয়ার হাতে শেহজাদকে দাঁড়িয়ে থাকতে দেখল সবাই। শায়রা ডাক দিল, ভাইজান। শেহজাদ ঘাড় ঘুরিয়ে সবার দিকে চোখ বোলালো। সবার চোখে ভয়, ত্রাসের কুণ্ডলে দেখে উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলো, ঠিক আছো আমার বোনেরা? সবাই এগিয়ে আসে। শায়রা ডুকরে কেঁদে বলে, জি ভাইজান। ওরা কি আপনাকে আঘাত করেছে? আপনি এখানে কেন? কে ওভাবে চিৎকার করেছে? খুদেজা ছুটে এসে পুত্রকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরে হাও মাও করে কেঁদে উঠে চেঁচিয়ে।
শেহজাদ শান্ত গলায় বলে, আমি ঠিক আছি আম্মাজান, কাঁদবেন না। তাহলে কে ওভাবে চিৎকার করেছে? শাহজাহান সাহেব বলেন, অপরূপা কোথায় সে? সায়রা, সোহিনী, অপরূপার কক্ষে যাও। মেঘমন্দ্র গলায় শেহজাদ বলে উঠে। তার দরকার নেই। সবাই তার দিকে তাকায়। শেহজাদ হারিকেন উপর করে ধরে। লম্বা বারান্দাটির এক কোনায় গুটিসুটি মেরে কেন্নুর মতো গুটে হেলে পড়ে আছে সিঁদুর রঙা শাড়ি পরা অপরূপার শরীর। তার ছাড়া পাওয়া চুল গৃহতলে শায়িত। মুখটা দেখা যাচ্ছে না, কেশপাশের আড়ালে ঢাকা পড়ায়। তবে শত বিবর পাজোড়া প্রকাশ্যে। শেহজাদের তলোয়ারের আঘাতে কাটা পড়েছে তার হাতের বাহু। রক্ত ছিলকে এবং গায়ে ঢলে পড়ায় সম্রাটের পাঞ্জাবিতে রক্ত লেগে গিয়েছে। তলে রক্তের চিহ্ন। আর অপরূপাকে এমন অবস্থায় পড়ে থাকতে দেখে ভয়ে প্রায় আটকে উঠল সবাই। শাহজাদকে দেখা মাত্রই কেঁদে উঠে সর্বশক্তি দিয়ে সে ধাক্কা দিয়ে কোনায় গিয়ে পড়েছিল অপরূপা, এবং সাথে সাথে অচৈতন্য বরণ করে নিয়েছে। খুদেজা হায় হায় করে উঠে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।